সুপ্রভাত। আজকে রোববার 11ই আগস্ট 2024। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখন শ্যামবাজারের ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছি। আমি এখন শ্যামবাজারের মেট্রো ধরবো এবং মেট্রো ধরে দক্ষিণেশ্বর যাব। দক্ষিণেশ্বর গিয়ে আমি ওখান থেকে অটো করে আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে আরিয়াদহ ফেরিঘাট। সেই আরিয়াদহ ফেরিঘাটে গিয়ে আমি আজকে আপনাদের মুক্তকেশী কালী মন্দির দর্শন করাবো, যে কালী মন্দিরে স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব গিয়ে পুজো করেছিলেন এবং আরও অনেক ইতিহাস আছে এই কালী মন্দিরের। তার সঙ্গে একটা শিব মন্দির আছে, বুড়ো শিব মন্দির। সেই শিব মন্দিরটাও আপনাদের আমি দর্শন করাবো। চলুন তাহলে শ্যামবাজার থেকে মেট্রো ধরে প্রথমে দক্ষিণেশ্বর যাই, তারপর দক্ষিণেশ্বরে গিয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে অটো করে আমি আরিয়াদহ ফেরিঘাটে যাচ্ছি। ভূপেন বোস অ্যাভিনিউর দিকে যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশন দিয়ে আমি এখন মেট্রো ট্রেনে উঠব দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আজকে ভাগ্য খুব খারাপ, মেট্রো 9:52 প্রথম ট্রেন হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার। এখন সময় হচ্ছে 9টা। 1 ঘন্টা আমাকে অপেক্ষা করতে হবে, ওখানে আবার মন্দির বন্ধ হয়ে যাবে 11টার সময়। তাই আমি এখন আবার মেট্রো থেকে বেরিয়ে পড়লাম। তাই আমি বলবো রোববার দিন আপনারা যখন মেট্রো চড়বেন টাইম টেবিলটা দেখে নেবেন, কেননা অন্য দিনের থেকে রোববারের টাইম টেবিল কিন্তু পুরো ওলটপালট হয়ে যায়। আমি এখন শ্যামবাজার মোড়ে চলে এসেছি। শ্যামবাজার মোড়ে এসে দক্ষিণেশ্বর বাসের জন্য ওয়েট করছি। 32 রে বা অন্য কোনো বাস যদি আসে দক্ষিণেশ্বর যাওয়ার, তাহলে সেই বাসে উঠে করে আমি এখন দক্ষিণেশ্বর যাবো। চলুন দেখুন শ্যামবাজারের দৃশ্যটা এক ঝলক। আমি শ্যামবাজার থেকে বাগনানের একটা বাস পেয়ে গেলাম, ওটা দক্ষিণেশ্বর যাবে। চলুন তাহলে দক্ষিণেশ্বর নেবে আবার আপনাদের সঙ্গে আমার কথা হবে। লাকি আমি বাসটা পেয়ে গেলাম, কেন 32A যেটা সল্টলেক থেকে আসছে সেই বাসটা কিন্তু খুব কম সংখ্যক। আমি ভাবলাম হয়তো ডানলপে গিয়ে ডানলপ থেকে আবার আমাকে বাস চেঞ্জ করতে হবে, কিন্তু আমি দেখলাম শ্যামবাজার টু বাগনান বাসটা পেয়ে গেলাম। এটা দক্ষিণেশ্বর বালি হয়ে বাগনান যাবে। শ্যামবাজার থেকে দক্ষিণেশ্বর আসতে আমার 8 ঘন্টা সময় নিল। এই দক্ষিণেশ্বরের এই ব্রিজের তলায় নামলাম। দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের 10 নম্বর গেটের সামনে অটো স্ট্যান্ড, তারপর টোটো স্ট্যান্ড। এই টোটো করে যেতে হবে আমাদের আরিয়াদহ ফেরিঘাটে। দাদা, আরিয়াদহ ফেরিঘাট যাবে, এটা কত নেবে এখান থেকে? 10 টাকা। কিরকম সময় নেয়? মোটামুটি 6-7 মিনিট। দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের যে 10 নম্বর গেট, সেই 10 নম্বর গেটের সামনে যে টোটো স্ট্যান্ড, সেই টোটো স্ট্যান্ড থেকে আমি উঠলাম। 10 টাকা ভাড়া নিল। 8 থেকে 10 মিনিট লাগলো এখানে আসতে। আর এখানে আমাকে যে পুরনো যে ফেরিঘাট আছে আরিয়াদহ, সেই পুরনো ফেরিঘাট মানে পুরনো ঘাটের কাছে নামিয়ে দিল। ওখান থেকে একটু এগোলেই বাঁদিকে শ্মশান পড়ছে, ডান দিকে মুক্তকেশী মন্দির পড়বে। চলুন আপনাদের আমি পুরো বিস্তারিতভাবে আজকে ঘুরে দেখাবো। এক প্রাচীন এই মন্দির, এই মন্দিরে স্বয়ং রামকৃষ্ণদেব এসেছিলেন এবং অনেকবারই এসে এখানে পুজো করেছিলেন। এবং সেই শ্মশানটা দেখাবো যেখানে রামকৃষ্ণ পরমহংসদেবের মার দাহ হয়েছিল। চলুন তাহলে এই পবিত্র স্থান আমি আপনাদের পুরোপুরি ঘুরে দেখাবো বিস্তারিতভাবে। দেখবেন আজকের দিনটা আপনাদের খুব ভালো যাবে। সামনে আরিয়াদহর পুরনো ফেরিঘাট, এখন নতুন ফেরিঘাট বুড়ো শিব মন্দিরের সামনে নতুন করে নির্মাণ হয়েছে। আপনারা যদি দক্ষিণেশ্বরে শিয়ালদা থেকে আসতে চান, তাহলে শিয়ালদা ডানকুনি লোকালে চেপে দক্ষিণেশ্বর চলে আসতে পারেন। ওখান থেকে তারপর টোটো বা অটো ধরে এই আরিয়াদহ ফেরিঘাটে চলে আসবেন। তাহলে আপনারা শ্যামবাজার থেকে বাসে করে আসতে পারেন, উল্টোডাঙ্গা থেকে বাসে করে আসতে পারেন, দক্ষিণেশ্বর গ্রামে যে কোনো বাসে, আবার শিয়ালদা থেকেও আপনারা ট্রেনে করে আসতে পারেন। রাস্তার বাম দিকে সেই পবিত্র স্থান আরিয়াদহ শ্মশান, যেখানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। অবশেষে আমি চলে এসেছি মা মুক্তকেশী কালীবাড়ির একদম প্রবেশদ্বারের সামনে। খুবই প্রাচীন মন্দির, খুব জাগ্রত মন্দির। উত্তর 24 পরগনা জেলার আরিয়াদহের গঙ্গার ধারে শ্মশানের কাছে অবস্থিত এই মুক্তকেশী কালী মন্দির শক্তি সাধনার সঙ্গে তন্ত্র অঙ্গাঙ্গিভাবে যুক্ত। শাক্তরা বিশ্বাস করেন স্বয়ং শিব তন্ত্র সাধনার জন্ম দিয়েছিলেন। সেই সাধনায় শক্তিরূপে জগতের কল্যাণের জন্য আত্মপ্রকাশ করেছে।
বঙ্গদেশে শক্তি সাধনা বরাবরই নানা রূপে বিকশিত হয়েছে। তান্ত্রিক সাধকদের সাধনক্ষেত্র হিসেবে বিশেষ নাম করেছে এখানকার বিভিন্ন পীঠস্থান। যেসব পীঠস্থান কোনো না কোনো দেবীর মন্দির ঘিরে তৈরি হয়েছে জনশ্রুতি। এমনই এক পীঠস্থান মুক্তকেশী কালী মন্দির। চৈতন্যদেবেরও আগের সময় থেকে এই কালী মন্দির। সমতল ছাদ বিশিষ্ট একটি দালান মন্দির। মন্দিরে প্রবেশ করে বিশাল দালান, 9টি স্তম্ভের ওপর সেই প্রাচীন কড়িবর্গার ছাদ, যা মনে করিয়ে দিচ্ছে এই মন্দির কত প্রাচীন। এই মন্দির প্রথমে ছিল তালপাতার, পরে 1247 বঙ্গাব্দে তা দালান হিসেবে প্রতিষ্ঠিত হয়। পুরো মন্দিরের মেঝ পাথর দিয়ে মোড়া। মন্দিরটি পশ্চিমমুখী, কিন্তু মায়ের গর্ভগৃহ দক্ষিণমুখী। মন্দিরের পশ্চিম দিকে রাস্তা। মন্দিরের একটি স্তম্ভে আদ্যামা স্তোত্র পাথরে খোদাই করা রয়েছে। বছরের 3 সময় এখানে দেবীকে 3 রূপে পুজো করা হয়। জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজো, কার্তিক মাসে দীপান্বিতা কালী পুজো, মাঘ মাসে কৃষ্ণা চতুর্থীতে রটন্তী কালী পুজো মহাসমারোহে পালিত হয়। এই সেই স্থান যেখানে ঠাকুর রামকৃষ্ণ পুরোহিতের আসনে বসে দেবীর পূজা করেছেন। ভক্তরা বিশ্বাস করেন দেবী মুক্তকেশী অত্যন্ত জাগ্রত। তিনি ভক্তের কামনা বাসনা পূরণ করেন, ভক্তদের শান্তি দেন, স্বস্তি দেন। হর পাপং হর ক্লেশং হর শোকং হর অশুভং হর রোগং হর ক্ষোভং হর দেবী হর প্রিয়ে কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে। এই শক্তিপীঠের বা মন্দিরের ভৈরব শান্তিনাথ, যাকে শিবলিঙ্গ রূপে নিত্য পুজো করা হয়। আমাদের এই দেবীর মাহাত্ম্য অনেক আছে, মানে যে যা মনোবাঞ্ছা নিয়ে আসেন মা কাউকে ফেরান না, এটুকু বলতে পারি। সকলেই আসেন এবং দূর দূরান্ত, আর এখন তো মেট্রো হয়ে যাওয়াতে এখন তো ওপারে আপনার সাউথের লোকেরা ভীষণভাবে ভিড় করে। আমাদের মোটামুটি শনিবার আর শনিবারটা ম্যাক্সিমাম ভিড় হয়, আর আপনার অকেশনালি ভিড় হয়। আর এখানে কোনো প্রসাদের সিস্টেম নেই না দুপুরে? না, আমাদের মানে জায়গার জন্য সেটা আমরা করতে পারি। আর এমনি যদি কেউ যদি চায় ভোগ, সে এসে তার জিনিসপত্র দিয়ে গেল, পাটি দিয়ে গেল, তার জন্য আপনারা রান্না বান্না করে তার জন্য কিরকম খরচা কিছু হয়? সেরকম যে যেমন জিনিসটা তার উপরে ডিপেন্ড করে, সেটা বলো। সেটা যখন আমাদের তখন কথা বলে আমাদের নিত্য ভোগ দেওয়া হয় মাকে, এই পর্যন্তই করতে পারি। আর আপনাদের সকাল কটার সময় খোলে? আমাদের মন্দির খোলা হয় 5:30টা, 5:30টা থেকে মোটামুটি 1:30টা পর্যন্ত, ভোগ হওয়া পর্যন্ত। তারপরে বন্ধ হয়, বন্ধ হওয়ার পর আবার বিকেলবেলা 5টায়। আবার রাত্রি কটার দিকে? রাত্রিবেলায় ওই আরতি হয়ে যায়, ওই 8টা মতো আরতি হয়ে গেল, তখন কোলাফিউরিটা বন্ধ থাকে, কিন্তু মন্দির বন্ধ করি আমি 9:30টায়। তার মানে কেউ যদি এখানে আসতে চায় সকালবেলা 1টা অবধি খোলা থাকবে? হ্যাঁ, 1টা অবধি। আর যদি এখানে কেউ পুজো দিতে ইচ্ছুক হন বা প্রসাদের জন্য কেউ আসেন আপনার কাছে, তো আপনার নাম্বারটা একটু বলে দেবেন, তাহলে আমি নাম্বারটা 7003
7003 22 22 35 35 72 72। নাম উৎপল ব্যানার্জি। উৎপল ব্যানার্জি। ধন্যবাদ। মা মুক্তাকেশী মন্দিরের একদম উল্টো দিকে হচ্ছে শ্রী শ্রী দক্ষিণেশ্বর বুড়ো শিব মন্দির। চলুন তাহলে আপনাদের আমি বুড়ো শিব মন্দিরটা দর্শন করিয়ে দিই। বহু প্রাচীন মন্দির, আগে কিন্তু বুড়ো শিব মন্দির হয়েছিল, তারপর কিন্তু মা মুক্তাকেশী মন্দির হয়েছিল। তাহলে বুঝতেই পারছেন কি প্রাচীন মন্দির এই শিব মন্দিরটা। চলুন আপনাদের দর্শন করাই। দেবাদিদেব মহাদেব আদি, তিনিই অন্ত, তিনিই স্বয়ংভূ। পৌরাণিক কাহিনী অনুযায়ী ব্রহ্মা ও বিষ্ণুও স্বয়ং মহেশ্বরের আদি ও অন্ত খুঁজে পাননি। তিনি বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্নভাবে আবির্ভূত হয়েছেন। কথিত আছে সারা ভারত জুড়ে তার 12টি মুখ্য জ্যোতির্লিঙ্গ আছে, যাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলা হয়। তবে বঙ্গদেশের উত্তর 24 পরগনার দক্ষিণেশ্বরের পার্শ্ববর্তী আরিয়াদহে গঙ্গার তীরে দেবাদিদেবের এক প্রাচীন শিবলিঙ্গ বর্তমান, যা কোনো অংশেই কোনো জ্যোতির্লিঙ্গের চেয়ে কম নয়। যা দেখলে মহাদেবের ভক্তরা সত্যি বিস্মিত হবেন। যদিও এখনও পর্যন্ত এই মন্দিরটি বিশেষ জনপ্রিয়তা পায়নি। জনশ্রুতি রয়েছে এই শিবলিঙ্গ প্রায় 2000 বছরের অধিক পুরনো। দেবাদিদেব এই স্থানে দক্ষিণেশ্বর বুড়ো শিব নামে বিরাজমান। তাঁরই নামানুসারেই এই স্থানের নাম হয়েছে দক্ষিণেশ্বর। কথিত আছে বুড়ো শিব স্বয়ংভূ। রাজা হোসেন শাহর আমলে এক ব্রাহ্মণ স্বপ্ন দেখেন মহাদেব তাকে কিছু বলছেন। তিনি দেখতে পান মহাদেব তাকে বলছেন যে অনেক দিন গঙ্গার ধারে জঙ্গলের মধ্যে পড়ে রয়েছি, এবার একটু সেবার ব্যবস্থা কর। পরদিন ওই ব্রাহ্মণ গঙ্গা পাড়ে গিয়ে দেখতে পান সেখানে সত্যি একটি শিবলিঙ্গ রয়েছে। ব্রাহ্মণের মুখ থেকে এই কথা শোনার পর স্থানীয় বাসিন্দারা ওই শিবলিঙ্গের পুজোর ব্যবস্থা করেন। বুড়ো শিবকে নিয়ে অলৌকিক কাহিনীর সংখ্যা অবশ্য কম না। এই যেমন বড়লাট ওয়ারেন হেস্টিংসের ঘটনা। শোনা যায় বড়লাট লর্ড ওয়ারেন হেস্টিংস ভারতের বিভিন্ন প্রাচীন কীর্তি বিবরণ সংগ্রহ করার সময় লোকমুখে এই কাহিনী শুনে কৌতূহলী হয়ে শিবলিঙ্গটিকে পরীক্ষা করার জন্য মাটি খোঁড়েন, কিন্তু অনেক চেষ্টা করেও তিনি শিবলিঙ্গটির তল খুঁজে পাননি। মন্দিরের একটি ফলক যা এই মন্দিরে প্রবেশ করার সময় ডান দিকে আমরা দেখলাম, তা থেকে জানা যায় যে বানবাজার আমলের মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। 1990 খ্রিস্টাব্দে মন্দিরটি সংস্কার করা হয়। পরবর্তীকালে মূল গর্ভগৃহের পাশে বাবা মহাদেব বানেশ্বর নামে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করা হয়েছে। চলুন আপনাদের দুটো মন্দিরই দর্শন হয়ে গেল। এবার মা গঙ্গাকে দর্শন দর্শন করিয়ে তারপর বাড়ির অভিমুখে রওনা হই। আমি এই প্রাচীন মন্দিরগুলো আপনাদের দর্শন করানোর চেষ্টা করছি, যাতে আপনারা জানতে পারেন যে কলকাতা শহরের নিকটবর্তী কত হাজার হাজার বছরের প্রাচীন মন্দির আছে, যা অনেকের কাছেই অজানা। তো সুতরাং আপনারা এই দুটো মন্দির দেখার পর আপনারা অতি অবশ্যই এই মন্দিরে আসবেন দর্শন করার জন্য। যে কোনো গঙ্গার ধারে এলে কিন্তু মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকি, মন একদম শান্তিতে ভরে যায়। কিন্তু আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত শেয়ার করবেন তত বয়স্ক মানুষেরা বাড়িতে বসে নানান মঠ মন্দির আশ্রম আমার চ্যানেলের মাধ্যমে দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব
তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে। তাহলে আমি এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার নতুন ভিডিওতে।